গুলমার্গে যাওয়ার জন্য আপনি কয়েকভাবে যেতে পারেন। প্রাইভেটলি যদি যান, প্রাইভেট কার নিয়ে যদি যান, সেক্ষেত্রে আপনার 3 থেকে 3,500 একটা রুপির একটা ব্যাপার থাকে। মানে সবচেয়ে হাইয়েস্ট, এশিয়ার সবচেয়ে হাইয়েস্ট কেবল কার হচ্ছে এই গন্ডোলা রাইড। ফেজ 1 এ এখন যাচ্ছি আমরা। সুবহানাল্লাহ বলবেন না? ওমা, স্লিপ করছিলাম এখনই। আপনি বিশ্বাস করবেন না যে এখান থেকে যে আমি কি একটা ভিউ পাচ্ছি এখন। মানে আমার টাকাটা সার্থক ভাই, সত্যি কথা। আমি দেখাই আপনাদের। সি হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম ফ্রম মাই চ্যানেল ভলকানো ফুড অ্যান্ড ট্রাভেল ভিডিও থেকে। আজকে কাশ্মীর ব্লগের আজকে আমি যাচ্ছি হলো গুলমার্গে। তো গুলমার্গে যাওয়ার জন্য আপনি কয়েকভাবে যেতে পারেন। প্রাইভেটলি যদি যান, প্রাইভেট কার নিয়ে যদি যান, সেক্ষেত্রে আপনার 3 থেকে 3,500 একটা রুপির একটা ব্যাপার থাকে, আপ ডাউন আর কি। বাট আপনারা যদি বাজেট ট্রাভেলার হন বা যদি চিন্তা করেন যে না আপনাদের একটু বাজেট আপনারা কীভাবে আসা যাওয়া করতে পারেন, সেই জন্য আমি ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই ডাল লেকের আশেপাশেই তো থাকবেন। তো যেখানেই থাকেন না কেন, আপনি সেখান থেকে একটা অটো বা সিএনজি যেটাই বলেন, ইলেকট্রিক যে ইয়াগুলো থাকে, কারগুলো যেগুলো থাকে, সেগুলো নিয়ে আপনারা এখানে চলে আসবেন। জায়গাটার নাম হচ্ছে টাংপুর বাইপাস। স্ক্রিনের নামটা আমি লিখে দিলাম, টাংপুর বাইপাস। সো আপনি ডাল লেক ওখান থেকে আপনি টাংপুর বাইপাস চলে আসবেন। সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম 200 থেকে 250 রুপির একটা ব্যাপার থাকবে। এর মধ্যে আপনি বার্গেনিং করে চলে আসবেন। দেন এখানে এসে আপনি শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। দেন হচ্ছে যে আপনি এখান থেকে আপনারা 100 রুপি নিবে একজন পার পার্সন হিসেবে। আপনারা চলে যাবেন টানমার্গ নামে একটা জায়গা আছে। এটা গুলমার্গের খুব কাছাকাছি একটা জায়গা। তো সেখানে যেতে অলমোস্ট 1 ঘন্টার মতো লাগবে। তো সেই প্লেসে আপনারা চলে যাবেন। আপনি মোটামুটি ওই টাংপুর বাইপাসে এসে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন টাকাটা কি করবে। হ্যাঁ, দেন আপনি উঠে পড়বেন। 100 টাকা নিবে, 100 রুপি নিবে। দেন চলে যাবেন কোথায়? টানমার্গ। জায়গাটা নামটা আমি স্ক্রিনে লিখে দিলাম। ওখানে নেমে যাবেন। ওখান থেকে আপনি সেকেন্ড শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। ফাইনালি ডেস্টিনেশন গুলমার্গ। অর্থাৎ টানমার্গ থেকে গুলমার্গে আপনি আরেকটা ট্যাক্সি নিয়ে শেয়ার ট্যাক্সিতে চলে যাবেন। ব্যাস, মোটামুটি তাহলে আপনার ওইখানে গেলো 200, টাংপুর বাইপাস থেকে টানমার্গ 100, আর ওইখান থেকে ধরেন 100। তাহলে কত হলো? 200 আর 200 400। আপনার 400 রুপিতে যাওয়া, আবার 400 রুপিতে আসা। তাহলে 800 রুপিতে আপনি মোটামুটি একজনের আসা যাওয়া কমপ্লিট করবে। আমি এখন টানমার্গে আছি। সো টানমার্গে কিন্তু আপনাকে জুতা আপনি রেন্ট করতে পারবেন। জুতা, জ্যাকেট এগুলো রেন্ট করে আপনাকে গুলমার্গে যেতে হবে। আপনারা যদি গন্ডোলা রাইড করেন, হ্যাঁ, ফেজ 1 ফেজ 2 এই গন্ডোলা ক্যাবল কার রাইড করেন, সেখানে কিন্তু ফেজ 2তে কিন্তু অনেক বরফ থাকবে। এখন যদিও আপনার মে মাস, বাট মেতেও কিন্তু যথেষ্ট পরিমাণ বরফ থাকে, ঠিক আছে? সো অ্যাটলিস্ট আপনারা জুতাটা অন্তত এই মাসে কেউ যদি আসেন, তাহলে জুতাটা অন্তত নিয়ে নেবেন। এটা কিন্তু লাগবেই বরফে হাঁটার জন্য। হ্যাঁ, তো ওরা এরকম একটা শপে ওরা দাঁড় করিয়েছে। এই হচ্ছে এখানে ওরা রেন্টে দেয়। এখানে জ্যাকেট, জুতা এগুলো রেন্ট হয়। বুট শপ। আর আমি শুধু বুট নিয়েছি। হ্যাঁ, আমরা তো দুজন ছিলাম, 2 জোড়া বুট নিয়েছি। বুটের জন্য ওরা 150, 300 রুপি ওরা চার্জ করলো। 200 চায়, তো আপনারা একটু বার্গেনিং করলে 150-তে দিয়ে দিবেন। গুলমার্গ কাশ্মীরি ভাষায় গুলমারাগ নামে পরিচিত একটি শহর। এটি জম্মু ও কাশ্মীরের ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল বারামুল্লা জেলার একটি অঞ্চল। এটি বারামুল্লা থেকে 31 কিলোমিটার এবং শ্রীনগর থেকে প্রায় 49 কিলোমিটার দূরে অবস্থিত। কাশ্মীরের সৌন্দর্য বর্ণনা করতে করতে আমার কণ্ঠ জড়িয়ে আসছিল। ভাষা খুঁজে পাচ্ছিলাম না আসলে কিভাবে বললে এই প্রাকৃতিক সৌন্দর্য আমি বর্ণনা করতে পারবো। 2 চোখ যেদিকে যায় মনে হয় চোখ দুটোকে ওদিকেই ধরে রাখি, সরাতে আর ইচ্ছা হয় না। যেন মনে হয় আল্লাহ তাআলা নিজ হাতের সৃষ্টি করা পৃথিবীর বুকে এক টুকরা জান্নাত আমি দেখেছি। মানুষ যে বলে কাশ্মীর পৃথিবীর জান্নাত, এখানে আসলে সেটা সত্যিই প্রমাণ হয়ে যায়। একদিকে নীল আকাশ আর রাস্তার দুপাশে পাইন গাছগুলো মিলেমিশে এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছিল। একে বেঁকে পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম আর
ধীরে ধীরে সমতল থেকে উপরে এভাবে উঠে যাচ্ছিলাম। এভাবে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর হঠাৎ করেই চোখে গ্লেসিয়ার ভেসে উঠল। মনে হচ্ছিল এই গ্লেসিয়ারের চূড়ায় আমি কি উঠতে পারবো? অন্যরকম এক শিহরণ গায়ে কাটা দিয়ে উঠছিল। যখন গন্ডোলার ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছালাম, অবাক হয়ে দেখলাম প্রায় ঝাঁকে ঝাঁকে ঘোড়াওয়ালারা ট্যাক্সির পিছনে দৌড়াচ্ছে। এরকম একটা সিচুয়েশন হবে বুঝতে পারিনি। বুঝতে পারছিলাম না গাড়ি থেকে নেমে আসলে কিভাবে তাদেরকে হ্যান্ডেল করব। এক একটা গেস্ট আসছে, মনে হয় তাদের কাছে দেবতা চলে আসছে। আসতে না আসতেই কিন্তু এখানে যারা ঘোড়াওয়ালি থাকে আপনারা তো দেখলেন যে কিভাবে তারা দৌড়াইছে। অলমোস্ট প্রায় 100 জনের মতো মানুষ একসাথে দৌড় দিচ্ছে টুরিস্টের দিকে, মানে আপনাকে পাগল করে ফেলবে। হ্যাঁ, সো আপনি কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আপনাকে আসার পরপরই সাজেশন থাকবে আপনি দূরে কোথাও বসে একটু ঠান্ডা মাথায় 5-10 মিনিট স্পেন্ড করবেন, কারণ আপনাকে কিছু বোঝার আগেই কিন্তু তারা আপনার উপর হামলা করবে জম্বির মতো। এই হচ্ছে অবস্থা, কন্ডিশন খুব বাজে অবস্থা। তো এখানে আসার সাথে সাথেই কিন্তু খুব মানে বিপদে পড়ে যাবেন, মাথা ঠান্ডা রাখতে হবে। আর আপনি আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি গাড়ি থেকে নেমে একটা সাইডে চলে যাবেন। একটা সাইডে যে 5-10 মিনিট দাঁড়াবেন, তারপরে চিন্তা ভাবনা করবেন যে কি করা যায়। ঠিক আছে? তো নর্মালি এখান থেকে কিন্তু আপনার ঘোরা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আবারও বলতেছি, আপনার এখান থেকে ঘোরা নেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? এখান থেকে ঘোরা নিলে আপনার কমপক্ষে 1000 রুপি গুনতে হবে। ম্যাক্সিমাম আপনার পায়ে হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগবে, 1 কিলোও না। ঠিক আছে? গন্ডোলা স্টেশন পর্যন্ত। সো আপনি এখান থেকে হেঁটে চলে যাবেন। সো কীভাবে যাবেন হেঁটে, সেই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডিসেম্বর জানুয়ারিতে পুরাটা বরফ থাকে। তো এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট সেলফি নেওয়ার জন্য। এখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি নিব। নর্মালি ডিসেম্বর জানুয়ারিতে এই গ্রিন ভ্যালিটা কিন্তু পুরোটা বরফে ঢাকা থাকে। তো এই মুহূর্তে এটা কিন্তু গ্রিন ভ্যালি। সো ওই যে হচ্ছে আপনার দূরে গ্লেসিয়ার, ওইখানে কিন্তু গন্ডোলা ফেজ 1 ফেজ 2 আমরা যাব ইনশাল্লাহ। তো কিছুক্ষণ পরেই আমি এখানে যাব, যে ইনশাল্লাহ আমি ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করব। দেখতে থাকুন কিভাবে যাই, চলুন দেখে আসি তাহলে। সো এই হচ্ছে গন্ডোলা স্টেশন যাওয়ার জন্য রাস্তাটা। দেখেন একদম স্মুথ পিচ ঢালা রোড। সো এখান থেকে আপনি হেঁটে চলে যেতে পারবেন। ওই যে দূরে গ্লেসিয়ার, ওখানে কিন্তু গন্ডোলা স্টেশনটা। পাশেই হচ্ছে আপনার কি সুন্দর একটি ভ্যালি, দেখেন গ্রিন ভ্যালি, খুব সুন্দর একটি ভ্যালি, এখানে দেখার মতো একটি দৃশ্য। ইনশাল্লাহ আমরা ওই ফেজ 1 এবং ফেজ 2 কমপ্লিট করে ওই গ্লেসিয়ারে যাব, বরফের কাছে যাব। আমার স্বপ্ন ছিল এইটাই, সেই বরফে পৌঁছাবো। বাংলাদেশে কিন্তু এখন তাপপ্রবাহ চলছে, আপনারা জানেন। এখন মে মাস, অবস্থা খুব খারাপ। অলমোস্ট 40-42 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে বাংলাদেশে। আর ওইটা ভেবে এখন মনে হচ্ছে কিছুটা ঠান্ডার দেশে চলে আসছি আমি। ভাল লাগছে নিজেকে। বাংলাদেশে যাওয়ার আগে নিজেকে ঠান্ডা করে যাব ইনশাল্লাহ। তো হেঁটে যাচ্ছি, ভালোই লাগছে। রাস্তাটা ঢালু, হ্যাঁ, কষ্ট নাই হাঁটতে। আসার সময় মেবি একটু কষ্ট হতে পারে, এখন ঢালু, আসার সময় একটু উঁচা থাকবে, অসুবিধা নাই, যাওয়া যাবে ইনশাল্লাহ। আর ওই যে দেখেন নিচে ঘোরা যাচ্ছে, ওইটা হচ্ছে ঘোরার রাস্তা। এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু ঘোরা যাবে। দেখেন তো যেমনটা বলছিলাম, এখানে আপনি যদি মানে ভালো লাগে, আপনার ইচ্ছা হয়, তাহলে আপনি ঘোরা নিতে পারেন, নো ইস্যু, বাট আদারওয়াইজ দরকার নেই। এই হচ্ছে গন্ডোলা স্টেশন, প্রায় পৌঁছে গেছি, আর 2-1 মিনিট লাগবে। আচ্ছা, টিকিটের ব্যাপারে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দেই। গন্ডোলার টিকিটটা অনলাইনে বুক করতে পারবেন। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে এটা বুক করতে পারবেন, পে করতে পারবেন। তো অনলাইনের অ্যাড্রেসটা আমি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে অ্যাড্রেসে চলে যাবেন। সেখান থেকে আপনার ডেট অনুযায়ী সিলেক্ট করে আপনি কোন টাইমে কোন স্লটে যাবেন, ফেজ 1 না ফেজ 2তে যাবেন নাকি দুটোই যাবেন, কালেক্ট করতে পারবেন, কিনতে পারবেন। বাট সমস্যা হচ্ছে
এটা আসলে সবসময় অ্যাভেলেবেল থাকে না, ওরা হঠাৎ হঠাৎ ছাড়ে, হঠাৎ হঠাৎ বন্ধ করে দেয়। তো যার কারণে আমি আসলে বাংলাদেশ থেকে একটা এজেন্ট আছে হ্যাভেন ট্যুরিজম, ওদের কাছ থেকে নিয়েছি। ইন্ডিয়ান প্রাইস হচ্ছে ফেজ 1-এর জন্য 800, ফেজ 2-এর জন্য 1000, টোটাল 1800 রুপি পড়বে ফেজ 1 ফেজ 2। তো বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকার উপরে পার পারসন। যাই হোক, আমি আসলে এটা এজেন্টের মাধ্যমে কেটেছি আমার দুজনের জন্য। অলমোস্ট বাংলাদেশি টাকায় 6000 টাকা পড়েছে। এটা অ্যাডভান্সই কাটতে হয়, নাহলে আসলে টিকিট পাওয়া যায় না। শ্রীনগর থেকে 8:30টায় বেরিয়েছি, এখন বাজে প্রায় 11টা। অনেক লম্বা লাইন থাকবেই, আপনি যখনই আসেন মোটামুটি লাইন থাকবে। হ্যাঁ, তো চেষ্টা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল সকালে আসার জন্য, তাহলে লাইনটা একটু কম থাকে। বাট ভয় পাওয়ার কিছু নাই, লাইনটা কিন্তু অনেক দ্রুত আগায়। হ্যাঁ, আপনি মোটামুটি 15-20 মিনিটে কিন্তু চলে যাবেন। এই হচ্ছে আমার লাইনটা। তো দেখেন এখানে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সো ভয়ের কিছু নাই, লাইনটা আগাবে, দ্রুতই আগায়। হ্যাঁ, এমন না যে লাইনে দাঁড়ালে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে, বিষয়টা তা না। আর আপনি যখন এখানে আসবেন, অনেকে আপনাকে বলবে যে কিছু টাকার বিনিময়ে আপনাকে আগে ঢুকাই দিবে। হ্যাঁ, লাইনে দাঁড়ানো লাগবে না, তো সেক্ষেত্রে আপনি না করে দিবেন, বিকজ অফ লাইনটা খুব দ্রুতই আগায়। সো আননেসেসারি আপনার টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই, আমি মনে করি আর কি পার্সোনালি। মোটামুটি 1 ঘন্টার মতো হলো সেই লাইনে যে দাঁড়ালাম, এরপরে আমরা একদম চলে আসছি এখন এন্ট্রি পয়েন্টে। তো 1 ঘন্টা হাতে রাখতে হবে, আসলে খুব লম্বা লাইন। আপনার মোটামুটি যদি আপনি 11টায় ঢুকেন, 12টার সময় আপনি এন্ট্রি করতে পারবেন। চেষ্টা করবেন মোটামুটি 10টার দিকে যদি চলে যেতে পারেন তাহলে বেস্ট। जनवरी फरवरी में तो कोई तो क्यों nobody will maximum person ground में रहते हैं जनवरी फरवरी दिसंबर। This valley is all over ice ground। এশিয়ার সবচেয়ে হাইয়েস্ট কেবল কার হচ্ছে এই গন্ডোলা রাইড। ফেজ 1-এ এখন যাচ্ছি আমরা। ফেজ 1-এ আমরা কিছুক্ষণ স্টে করবো হয়তোবা, দেন ফেজ 2-তে যাবো। ফেজ 2-তে আশা করি আমরা একটা মোটামুটি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট একটা বরফ আমরা পাবো। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি। তো ঠিক আছে, দেখতে থাকুন, আমিও ভিউ দেখতে থাকি। কেবল কার থেকে একটা অন্যরকম ভিউ পাচ্ছিলাম নিচে। তরতর তরতর করে মুহূর্তের মধ্যেই নিচে থেকে প্রায় শত শত ফুট উপরে উঠে যাচ্ছি। শুরুতে ভয় না পেলেও আস্তে আস্তে উপরে ওঠার সাথে সাথে নিজেকে শূন্যহীন মনে করছিলাম। তার সাথে কিছুটা ভয় গ্রাস করলো। আবার একই সাথে প্রকৃতির এই অবিরাম সৌন্দর্য দেখে একটা অন্যরকম আনন্দের ভয় একটা সংমিশ্রণ হচ্ছিল। যে উঁচু উঁচু পাইন গাছগুলো সমতলে দেখেছিলাম, কেবল কারে উপরে উঠতেই সেগুলো আস্তে আস্তে কেমন যেন ছোট গাছে পরিণত হতে শুরু করলো। এই মুহূর্তে সময়টা যে এত দ্রুত চলে যাচ্ছে বুঝতেই পারছিলাম না কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। এক অদ্ভুত এক ভালো লাগার ফিলিংস তৈরি হচ্ছিল যখন কেবল কারে বসে ভাবছিলাম সামনের এই গ্লেসিয়ারটাকে আর কিছুক্ষণ পরেই হাতে ধরতে পারবো, বরফের টুকরোগুলো নিয়ে খেলা করতে পারবো। ভিউয়ার্স, যেমনটি বলছিলাম, আসলে ফেজ 1-এ কিন্তু খুব বেশি বরফ নাই। খুব বেশি বলতে কি আসলে কোনো বরফই নেই, হ্যাঁ, একেবারে ড্রাই একেবারে। সো ফেজ 1-এর আপনি আসতে পারেন, এখান থেকে একটা হিল ভিউ পাবেন। বাট আপনি যদি গন্ডোলা সম্পূর্ণ মজা নিতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ফেজ 2-তেও আপনাকে কিন্তু যেতে হবে। হ্যাঁ, তো আমি ফেজ 2-তে এখন লাইনে দাঁড়াবো আর কি। এখন ফেজ 1-এ আমি আছি এই মুহূর্তে এই ভ্যালিতে। একটু দেখাই আপনাদের এখান থেকে ভিউটা কীরকম দেখতে পাওয়া যায়। ফেজ 2-তে আসলে সম্পূর্ণ বরফ থাকবে আশা করি। ফেজ 1 থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। সো এই ভিউটা কিন্তু আপনারা চাইলে ফেজ 1-এ এসে দেখতে পারেন। আমার কাছে কিন্তু পার্সোনালি খুবই ভালো লাগছে, টু বি অনেস্টলি। এবং এখানে কিন্তু অনেক মানুষ এখানে বসে তারা লাঞ্চ করছে, তারা একটা খুব পার্সোনাল সময় তারা স্পেন্ড করছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে।
দেখেন এই ভিউগুলো কত অসাধারণ একটা ভিউ, অ্যামাজিং একটা ভিউ। সত্যি কথা, এই দৃশ্য নিজের চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না আল্লাহ তাআলার কি সৃষ্টি। মানে সত্যি কথা, আমি জাস্ট সার্থক মনে করছি আমার ট্যুরটা। যদিও কাশ্মীর খুব মানে বাজেটে করা যায় না আসলে, অনেক খরচ, সব কিছুতেই আপনাকে টাকা গুনতে হবে। বাট এই দৃশ্য দেখার পরে সত্যি আপনার মনে হবে যে ইটস ওর্দি। সো আমি সবাইকে সাজেস্ট করব, হ্যাঁ যদি আপনি বছরে একটা ট্রিপ কম দেন বা 2টা ট্রিপ আপনি বাংলাদেশে কম দেন, লোকাল ট্রিপ কয়েকটা কম দেন, কক্সবাজারে 2বার না গেলেন, বা টাকা পয়সা জমায় যদি আপনি 1-2 বছর লেগেও যদি আপনি কাশ্মীরে আসতে পারেন, আমার মনে হয় এটা লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট হয়ে থাকবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ ওই বরফে যাব, ইনশাল্লাহ ওই বরফের ওখানে যাব, আপনাদেরকেও দেখাবো, সাথে থাকুন। ওই হচ্ছে লাইন, ফেজ 2 লাইনটা কিন্তু এখানে। তো এখান থেকে আমি আর বেশিক্ষণ থাকবো না এখানে, তো আমি ডিরেক্ট ফেজ 2তেই চলে যাই, ওখানে যে সময় স্পেন্ড করে দেন আবার ব্যাক করবো ইনশাল্লাহ। এই হচ্ছে সেকেন্ড ফেজেও মোটামুটি ফার্স্ট ফেজের মতো আপনাকে প্রায় 40-45 মিনিট ওয়েট করতে হবে। হ্যাঁ, সো ওইখানে গেল আমার প্রায় 1 ঘন্টা, এখানে প্রায় 40-45 মিনিট, সো 2 ঘন্টা লাগে শুধুমাত্র লাইনে দাঁড়াতে। হ্যাঁ, সো এই হচ্ছে ফেজ 2তে আমি আসলাম প্রায় 45 মিনিটস ওয়েটিংয়ের পর। হচ্ছে ফেজ 2। এখন আমরা ইনশাল্লাহ কেবল কারে চড়বো, চলে আসছি। রহমানির রাহিম, ভাইয়া শুরু করলাম সেকেন্ড ফেজটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু আমরা আইস দেখতে পাবো। সো ভিউটা দেখাই, নিচে হচ্ছে আপনার ঘোড়া দিয়ে যারা আসবেন ফেজ 1 পর্যন্ত, তো সেই স্পটটা কিন্তু হচ্ছে এটা। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনি ওই টুকটাক ফেজ 1-এ কিছু বরফ স্পট আছে সেটাতে দেখতে পারবেন, বাট ফুল বরফ দেখতে চাইতে হলে কিন্তু আপনাকে সেই ফেজ 2তেই যেতে হবে। যাক, ফেজ 2 আমাদের কেবল কার স্টার্ট করলো। গন্ডোলার ফেজ 2 জার্নি শুরু হতেই মনে হচ্ছিল আর কিছুক্ষণ পরেই আমি পৌঁছে যাব ওই গ্লেসিয়ারের ভিতরে। সাদা শুভ্র বরফগুলো আমাকে হাতছানি দিয়ে ডাকছিল, নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারছিলাম না। এক অদ্ভুত রকম এক্সাইটমেন্ট কাজ করছিল। আল্লাহ তাআলার যে সৌন্দর্য এই গন্ডোলা রাইডে উঠে আমি দেখেছি, তা আমি কখনোই ভুলতে পারবো না। আর ভাবছিলাম এখানে না আসলে হয়তোবা অনেক কিছুই জীবন থেকে দেখা বাকি রয়ে যেত। প্রায় শেষ প্রান্তে চলে আসছি, শেষ মুহূর্তে এসে দেখি পুরো বরফে পাহাড় ঢেকে গেছে। মনে হচ্ছিল সাদার শুভ্র চাদরে কেউ একজন পুরো পাহাড়টাকে ঢেকে রেখেছে। দু চোখ দিয়ে যতই দেখছি ততই কম মনে হচ্ছিল। একটু খারাপও লাগছিল, কারণ এখন কেবল কার থেকে নামার সময় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, ওমা স্লিপ করছিলাম এখনই। আপনি বিশ্বাস করবেন না যে এখান থেকে যে আমি কি একটা ভিউ পাচ্ছি এখন, মানে আমার টাকাটা সার্থক ভাই। সত্যি কথা, আমি দেখাই আপনাদের, দেখেন ভিউ, দেখেন আল্লাহ তাআলার সৃষ্টি, দেখেন জান্নাত, দেখেন নিজের চোখে যে দেখতে পারবো আসলে কখনো বিশ্বাস করি নাই, আজকে দেখতে পারছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখাইছে আল্লাহর পৃথিবীকে, সৃষ্টিকে। হ্যাঁ, আল্লাহ বলছে যে তুমি আমার সৃষ্টিকে দেখো, দেখলে হ্যাঁ তুমি অনুগত্য পাবা। দেখেন আল্লাহ তাআলার কি সৃষ্টি, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ছাড়া আসলে মুখে কিছু আসতেছে না এই মুহূর্তে। সো এটা হচ্ছে ফেজ 2। ফেজ 2তে না আসলে কিন্তু পুরাই বৃথা হবে আপনার। হ্যাঁ, এই গুলমার্গ আসাটা, এই গন্ডোলা রাইডটা পুরাই বৃথা হবে। চলুন আমরা আর একটু ভিতরে যাই, একটু বরফের অ্যাক্টিভিটি দেখি। এখানে কিন্তু বরফের অ্যাক্টিভিটি হবে, এখন হচ্ছে। চলুন আমরা ধীরে ধীরে যাই। এখানে কিন্তু খুব স্লিপারি, পড়ে যা, আমি তো ঢুকেই প্রায় পড়ে যাচ্ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, বরফ পেয়েছি, হিউজ বরফ। এখন মে মাসের আজকে 18 তারিখ, বাংলাদেশে কিন্তু হিট প্রবাহ চলছে, তাপদাহ চলছে। আলহামদুলিল্লাহ, এই তাপদাহর সময় আল্লাহ আমাকে তৌফিকে দিচ্ছে যে অন্তত কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি। কি ঠান্ডা, কি বরফ! এই দৃশ্য দেখার জন্য আসলে কতদিন ধরে ওয়েট করছি। বিমানের টিকিট কেটেছি 2 মাস আগে। যাক, আজকে সেই দিনটা আমার সার্থক হলো। এই সেই বরফ। সো বরফে হাঁটতে খুব ভালো লাগছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, বাট ইউ ক্যান বিলিভ ইট, মনে হচ্ছে সারাদিন আজকে থেকে যাই। সত্যি কথা, অমায়িক লাগছে, অস্থির অস্থির অস্থির। দেখেন ভিউটা, দেখেন
ভিডিও দেখেন, এখানে স্লেজিং করতে পারবেন। কস্ট কীরকম হয় জানি না, কিন্তু মারাত্মক দরদাম করে নিতে হবে। যা বলবে তার থেকে 3 ভাগের, এটা হচ্ছে সূত্র, বীজগণিতের সূত্র, যা বলবে তার 3 ভাগের 1 ভাগ দিয়ে বার্গেনিং শুরু করবেন। আই হোপ আপনি পারফেক্ট একটা প্রাইসে সব কিছু পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু অনেক মানুষ ছবি তুলছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, অক্সিজেন কম। এতক্ষণ তো দেখলেন আমরা ফেজ 1 এবং ফেজ 2-তে গুলমার্গের গন্ডোলা রাইড শেষ করলাম। রাইড শেষে যারা আপনারা বাজেটে আসতে চান, যেমন সকালবেলা আমি চলে আসছি আপনার শ্রীনগর ডাল লেক থেকে, আপনি সিএনজি করে বা অটো করে আপনি চলে আসবেন হলো ট্যাঙ্কপুর বাইপাস। ওখান থেকে কিন্তু আপনি শেয়ার ট্যাক্সিতে করে চলে আসবেন ড্যানমার্ক। ড্যানমার্ক থেকে কিন্তু আপনি আবার গন্ডোলা রাইড স্টেশন পর্যন্ত শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। এটা হচ্ছে যাওয়ারটা, আসারটাও সেম। ওখান থেকে শেয়ার ট্যাক্সি নিয়ে আপনি চলে আসবেন ট্যানমার্ক। ট্যানমার্ক থেকে আপনি আবার শেয়ার ট্যাক্সি নিয়ে চলে যাবেন ট্যাঙ্কপুর বাইপাস, কিংবা ড্রাইভারকে বলবেন তার কোথায় না হলে কমফোর্ট হয়, কাছাকাছি যদি কোথাও নামায় দেয়, সেখান থেকে আপনি অটো নিয়ে আপনার শ্রীনগর ডাল লেকের আশেপাশে আপনি যে হোটেলে সে হোটেলে উঠে যাবেন। যাই হোক, এই হলো মোটামুটি আপনার প্রসেস। এটা ফলো করবেন, আশা করি আপনি আসা যাওয়া পার পার্সন 500 টাকার মধ্যে শেষ করতে পারবেন। যারা আমার চ্যানেলটা ভিডিওটা